বৃহৎ রেডউডের চূড়া ছাপিয়ে ভোরের নতুন টকটকে লাল রঙা সূর্য উকি দিল। নিদ্রাভঙ্গ হল বিহঙ্গকুলের, সেই সাথে প্রস্ফুটিত হল ফুলের দল। ঝর্ণার কলকল ধ্বনি আর জলপ্রপাতের ঝরঝর শব্দে উদ্বেলিত হল চারপাশ। হিমবাহ জড়িয়ে সমুদ্রে তেজি গর্জন সমানে আছড়ে পড়ছে পাহাড়ের ঢালে। সূর্যের হলুদ আলো ভারী থাই কাঁচ আর পর্দা ডিঙিয়ে সারফারাজের কক্ষে প্রবেশ করল। সেই হুটোপুটি খাওয়া আলোর পানে তাকিয়ে অল্প হাসল সারফারাজ। এরপর রূপকথার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে বলে উঠল, তোমার সৌন্দর্য সব কিছুকে ছাপিয়ে যায় প্রিয়তমা। বিচ্ছুরিত আলোকের তীক্ষ্ণ সৌন্দর্য আজ আমায় মোহিত করতে ব্যর্থ হল, কারণ আমি এখনও তোমার নেশায় বুধ। সারফারাজের বাহুতে পরম শান্তিতে নিদ্রা গিয়েছে রূপকথা। সারাটি রাত ধরে রূপকথার শ্বাস গুনে চলেছে সারফারাজ। মনে কেমন এক তৃপ্তিময় আনন্দ। রূপকথার প্রতিটা শ্বাস সারফারাজকে পুড়িয়ে ছাড়খাড় করছে, অথচ হৃদয়হীনা বোকা রমণী তার খবরটুকু রাখেনি। সে ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে প্রকট হতেই রূপকথার লালচে জখম ঠোঁট সারফারাজের নজরে আটকাল। সেই জখমে আলতো চুমো এঁকে ফিস ফিস করে রূপকথার কানে কানে সারফারাজ বলে উঠল, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? কি করব বলো? দীর্ঘদিনের জমানো ভালোবাসা, বাধাহীন উন্মাদ প্রেমগুলো খাঁচায় আর বন্দি থাকতে চায়নি। ভারী ব্ল্যাঙ্কেটের ভেতর হাত ঢুকিয়ে রূপকথাকে আরেকটু নিজের দখলে নিয়ে এলো সারফারাজ। ঘুমের ঘোরেই ব্যথায় অল্প ঠোঁট কুঁচকে ঘুমিয়ে উঠিল রূপকথা। সারফারাজ রূপকথার কপালে উষ্ঠ ছোঁয়াল, এরপর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, শুভ সকাল মিসেস সারফারাজ। আপনার নিদ্রাভঙ্গের অপেক্ষায় পুরো পৃথিবী প্রহর গুনছে। আপনি না জাগলে যে সকাল হচ্ছে না। সারফারাজের ঘোর মেশানো ভারী স্বরে পিটপিট করে চোখ মেলে তাকালো রূপকথা। এরপর সারফারাজের বুকে গুটিসুটি মেরে শুয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে চোখ বুজে ঘুম জড়ানো গালায় বলে উঠল, মাত্রই তো ঘুমালাম, আর একটু ঘুমোতে দাও প্লিজ। চোখ খুলে রাখতে পারছি না, প্রচণ্ড ঘুম ভর করেছে চোখের পাতায়। বলতে বলতে পুনরায় ঘুমে তলিয়ে গেল রূপকথা। রূপকথার এত গভীর নিদ্রা সহ্য হল না সারফারাজের। সে ভোর রাত থেকে জেগে রয়েছে, অথচ মেয়েটা ঘুমে কাতর। সারফারাজ কপাল কুঁচকে নাক ফুলালো। তার এত সুন্দর প্রেম মিশ্রিত বাণী তোয়াক্কা করল না রূপকথা। এটা তার মানতে কষ্ট হলো। সে তার ঠান্ডা হাতটা রূপকথার উদরে চেপে ধরল। আচমকে ঠান্ডা অনুভূতিতে কেঁপে উঠল রূপকথা। এরপর বিরক্তিতে বলে উঠল, আমি কিন্তু এই জন্য শাস্তি দেব তোমায়। শাস্তির কথা শুনে সারফারাজের এক ভ্রু উঁচু হয়ে গেল। 1.5 ফুট একটা মেয়ে তার মতো মাফিয়াকে শাস্তি দেবে? এত বড় ঔদ্ধত্যপূর্ণ কথা! কি শাস্তি দেবে রূপকথা, এটা সে দেখতে চায়। সে তার ঠান্ডা হাত জোড়া দিয়ে জোর করে চেপে ধরল রূপকথাকে। এরপর ওপর থেকে সরিয়ে দিল ব্ল্যাঙ্কেট। ঠান্ডায় রূপকথার অনাবৃত শরীর শিউরে উঠল। উষ্ণতার জন্য সে শক্ত করে সারফারাজকে চাপটে ধরল। এরপর উষ্ণতা তালাশ করে বলে উঠল, ঘুমোতে দিচ্ছ না কেন? জোরে ধমকে উঠল রূপকথা। রূপকথার ধমক পাত্তা না দিয়ে সারফারাজ বলে উঠল, দেখতে চাচ্ছি কি শাস্তি দেবে তাই। আচ্ছা, দেখাও দেখি কেমন শাস্তি। রূপকথা তপ্ত শ্বাস ফেলে বড় বড় করে চোখ মেলল। এরপর আশপাশ হাতড়ে সারফারাজের কালো টি শার্টখানা কোনো মতে গায়ে জড়িয়ে সারফারাজের বুকের ওপর উঠে গেল। নিজের সরু আঙ্গুলে দিয়ে আলতো করে ছুঁয়ে দিল সারফারাজের নাক, ঠোঁট আর অ্যাডাম অ্যাপেল। নেশা ধরানো চোখজোড়া সারফারাজের চোখে নিবদ্ধ করে ঝুঁকে গেল সারফারাজের মুখের পানে। এরপর ফিসফিস করে বলে উঠল, আমাকে সামলাতে পারবে? ফাঁকা ঢোক গিলল সারফারাজ। রূপকথা সারফারাজের চুলে আঙুলি চালিয়ে টেনে ধরে বলে উঠল, গতরাতে তুমি বলেছিলে না রানী সাহেবার হুকুম শিরোধার্য। রূপকথার এলোমেলো সৌন্দর্য নিজের জ্ঞান খোয়ালো সারফারাজ। বাধ্য দাসের ন্যায় উঠে বসে ছুঁতে চাইল রূপকথার অধর, কিন্তু তার আগেই বিছানা থেকে লাফিয়ে নেমে গেল রূপকথা। এরপর বুড়ো আঙ্গুল দেখে বলে উঠল, 2 দিন আমার নাগাল পাবে না তুমি। কত বড় মাস্তান হয়েছ আমিও দেখতে চাই। সারফারাজের মাথা ভৌ ভৌ করে ঘুরে উঠল নিমিষেই। এত বড় শাস্তি সইবার ক্ষমতা তার নেই। এই শাস্তিতে তার মৃত্যু অনিবার্য। সারফারাজ বিছানা থেকে নেমে রূপকথার সামনে দাঁড়িয়ে কাকুতি মিনতি করল, কিন্তু নিঠুর মানবীর হৃদয় গলল না। বাঁকা হাসল সারফারাজ। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে জানে সে। খপ করে রূপকথাকে চেপে ধরল সারফারাজ।
ভয়ে হাঁটুসম টি শার্ট চেপে ধরে এক পা দুপা পেছাল রূপকথা। একসময় পদযুগল থেমে গেল, পেছানোর পথ শেষ। পিছনের কঠিন দেয়ালে রূপকথার পিঠ ঠেকে গেল। রূপকথাকে দুই হাতের মাঝখানে বন্দি করে ভ্রু নাচাল সারফারাজ। আগুন জ্বালিয়ে না নিভিয়ে চলে যাবে? তা তো হবে না ডার্লিং। যেই হুতাশনে তুমি কেরোসিন ঢেলেছ, সেই জ্বলন্ত অঙ্গারে তোমাকেই জল ঢালতে হবে। লেটস গো। রূপকথা দুপাশে মাথা ঝাঁকাল, এরপর মিনমিন করে বলল, তোমার গর্দান নেব আমি। রানীর সাথে এসব কি ধরনের গুন্ডামি? গর্দান পরে নিও, আগে আমার মনোরঞ্জন হোক। চারপাশে তাকিয়ে বাঁচানোর পথ খুঁজল রূপকথা। সারফারাজের হাতবন্ধন থেকে কোনো মতে ফসকে ওয়াশরুমে ঢুকে গেল রূপকথা। সারফারাজ কম যায় কি সে? রূপকথাকে দরজা আটকানোর ফুসরত না দিয়ে নিজেও ঢুকে বাঁকা হেসে বলে উঠল, আগে বলবে না তোমার জলকেলি খেলতে ইচ্ছে করছে? ওকে, নো প্রবলেম, আমি সব জায়গাতেই ফিট আছি। রূপকথা চোখ মুখ শক্ত করে বলে উঠল, বাবার কাছে বিচার দেব তোমার নামে, যদি জেলে না ভরেছি দেখো। সারফারাজ গায়ের হাতবিহীন ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি খুলতে খুলতে বলে উঠল, এই অপরাধে যদি আমার জেল হয়, তবে প্রতি ঘন্টায় ঘন্টায় আমি জেলে যেতে রাজি আছি। এবার কাছে এসো সোনামণি। রূপকথা একটা শ্যাম্পুর বোতল ছুঁড়ে মেরে বলে উঠল, বেশি কাছে এলে মাথা ফাটিয়ে দেব ফাতরা ছেলে। সারফারাজ চোখ মুখ কুচকে শ্যাম্পুর বোতল গুছিয়ে রেখে বলে উঠল। গত রাতে তো। বলার আগেই সারফারাজের মুখ চেপে ধরল রূপকথা। লজ্জায় তার মাথা নুইয়ে যাচ্ছে। গত রাতের কথা মনে পড়তেই দিনের বেলা ওই ঘটনার রিপিট হলে লজ্জায় নির্ঘাত মূর্ছা যাবে রূপকথা। এই অসভ্য বেহায়া পুরুষকে সে খবর রেখেছে, নাকি জেনে বুঝে তাকে কাবু করতে চাইছে? রূপকথার হাত আলগোছে মুখ থেকে সরিয়ে সারফারাজ ফিসফিস করে বলে উঠল, গত রাতে আমি তোমার হাতে খুন হয়েছি বউ। তুমি যে এতটা হৃদয়হীনা নিষ্ঠুর ঘাতকিনী, তা আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। রূপকথাকে জড়িয়ে ধরে শাওয়ারের নব ঘুরালো সারফারাজ। শীতল জলের স্পর্শে সারফারাজকে শক্ত করে চেপে ধরল রূপকথা। সারফারাজের পিঠের নখের ধারালো আঘাতগুলোতে পানি ছুঁয়ে দিতেই সেগুলো জ্বলে উঠল। সারফারাজ রূপকথার লতানো কোটি দেশে ভালোবাসার স্পর্শ বুলিয়ে নেশাধরা গলায় বলল, আই উইল বি জেন্টল দিস টাইম টু। নিজের লাগেজপত্র নিয়ে ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টের ওয়েটিং এরিয়ায় বসে আছে রুদ্ররাজ। আর কিছুক্ষণ বাদেই তার রাশিয়ার ফ্লাইট। ওখানেই ভিলেজ এরিয়ায় একটা হসপিটালে অ্যাপ্লাই করেছে সে। তারা রুদ্রের কোয়ালিফিকেশন দেখে তাকে অ্যাপয়েন্ট করেছে। নিজের বাকিটা জীবন সেখানেই চূড়ান্ত অনুশোচনা আর অপরাধবোধ নিয়ে একাকী কাটিয়ে দেবে রুদ্র। তার কালো ছায়া আর কারোর ওপর ফেলতে চায় না সে। সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই তার চাওয়া। মাঝে মাঝে অন্যের ভালো থাকা, সুখে থাকা দেখতে ভালো লাগে। সারফারাজের সুন্দর ভবিষ্যতে মোটেও ঈর্ষান্বিত নয় সে। বরং সারফারাজ এটা আরও আগে ডিজার্ভ করত, এটা নিয়ে সে আপসেট। সারফারাজের জীবনে রুদ্রের ছায়া না থাকলে সারফারাজ আরও আগেই সুখী হতে পারত। নিজের নিকৃষ্ট রূপ মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল রুদ্র। এমন সময় পাসপোর্ট চেকিং এরিয়ায় স্টাফদের হাউকাও শুনে তার ধ্যান ছুটল। হট্টগোল উদ্দেশ্য করে সামনে তাকালো রুদ্র। একটা ছোট শীর্ণ দেহের ফর্সা সুন্দরী রমণী হাত নেড়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করছে। বড় বড় বাদামি মনের চোখ দুটোতে অন্তহীন মায়া আর হাজারো কথার ফুলছুরি, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। মেয়েটির ইশারাপূর্ণ কথা স্টাফগুলো বুঝতে পারছে না। রুদ্র অবাক চোখে বেশ কিছুক্ষণ মেয়েটার অঙ্গভঙ্গি খেয়াল করল। এরপর তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মেয়েটির কাছে গেল। বাকশক্তিহীন মানুষদের সাথে বেশ কয়েকবার কাজ করেছে রুদ্র। মেয়েটির সাইন বুঝতে তার এক মুহূর্ত সময় লাগল না। রুদ্র স্টাফগুলোর সামনে গিয়ে নিজের পরিচয় জাহির করল। Excuse me, I am a doctor. The girl is speech impaired. I will tell you what she is trying to say. বলেই মেয়েটিকে হাতের ইশারায় শুধালো। What's your problem?
রুদ্রের ইশারায় মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। তার চোখে মুখে খুশি উপচে উঠল। সে মিষ্টি একটা হাসি উপহার দিল রুদ্রকে। এরপর চোখে মুখে চিন্তা ফুটিয়ে নিজের টিকিট, ভিসা আর পাসপোর্ট রুদ্রের পানে এগিয়ে বোঝালো। আমার টিকেটে নামের স্পেলিং ভুল রয়েছে, এজন্য তারা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আজকের ফ্লাইট আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাকে যে কোনো মূল্যে রাশিয়া যেতেই হবে। ইটস মাই ড্রিম অপরচুনিটি। রুদ্র মেয়েটির টিকিট আর পাসপোর্ট চেক করে অফিসারকে বলে উঠল। এটা তেমন কোনো বিগ ইস্যু নয়, পাসপোর্ট ভিসা সব ঠিক আছে, নামে একটা স্পেলিং মিসিং, প্লিজ ওনাকে যেতে দিন। স্টাফ শুনল না। রুদ্রের রাগ চিরবিড়িয়ে উঠল ইমিগ্রেশন অফিসারের উপর। ইচ্ছে হলো এখনই তাকে শ্যুট করে দিতে, কিন্তু রুদ্র এসব খুন খারাপি আর করবে না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এদিকে ফ্লাইটে সময় হয়ে গেছে। মেয়েটি হাতঘড়ি চেক করে মাথা নিচু করে নিম্নভাগে ঠোঁট কামড়ে ধরে নীরবে চোখের জল ফেলল। চারপাশে মানুষের জটলা বড় হলো। জটলা দেখে এয়ারপোর্ট পুলিশ দৌড়ে এলো। তারা এসে ক্রাউডের কারণ জানতে চাইলে রুদ্র তাদের সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার মেয়েটির পাসপোর্ট, ভিসা চেক করে ফেস স্ক্যানিং করে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। সবকিছুই ঠিকঠাক। বুঝতে পারলেন যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত নামের ফার্স্ট স্পেলিং ভুল এসেছে। যেহেতু ভিসা পাসপোর্টে কোনো ঝামেলা নেই, তাই শুধু টিকিট ঝামেলার জন্য তারা মেয়েটির কাছে সরি বলে গেট করে দিলেন। এতক্ষণে মেয়েটি যেন বুক ভরে শ্বাস নিল। সে রুদ্রের পানে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন গেল রুদ্র। তারও হাতে আর সময় নেই। রুদ্র আজ আর বিজনেস ক্লাস সিট বুক করেনি। নিজেকে সাধারণ বানিয়ে বাকি পথ চলতে চায় সে। তাই সূচনাটা আজ থেকেই হোক। বিমানে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে অবাক হল রুদ্ররাজ। সেই মেয়েটি তার পাশের সিটে বসে আছে। মেয়েটিকে নিজের পাশে পেয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করল রুদ্রের মনে। মেয়েটিও রুদ্রকে দেখে বেশ অবাক হলো, সেই সাথে প্রচণ্ড খুশিও হলো। অ্যাটলিস্ট বোরিং জার্নি কাটবে না। মানুষটা তার ইশারা বোঝে, দ্যাটস ইনাফ। রুদ্র গায়ের জ্যাকেট খোলে হাতে নিয়ে সিটে বসে অল্প মাথা ঝাঁকিয়ে হ্যালো বলল। মেয়েটি একটা চকলেট এগিয়ে দিল রুদ্রের পানে। এরপর হাত ইশারা করে পুনরায় বোঝালো, থ্যাঙ্কস। চকলেট হাতে নিয়ে রুদ্র শুধালো, মিস চুপ কথা, রাশিয়া যাবার কারণটা কি জানতে পারি? চুপ কথা নামক মেয়েটি একটা আর্ট খাতা বের করে রুদ্রের সামনে এগিয়ে দিল। রুদ্র উৎসুক হয়ে খাতাটা খুলল। পুরো খাতা জুড়ে বাহারি রঙে আঁকা পেন্টিং স্কেচ। রুদ্র বুঝল মেয়েটি ভালো ছবি আঁকে। চুপ কথা হাত ইশারায় বলল, আমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আমার একটা ছবি ওদের ভালো লেগেছে, ওটার এক্সিবিশন আছে। বিভিন্ন দেশের নামি গুণী চিত্রশিল্পী ওখানে উপস্থিত হবেন। অনেক বছর ধরে এই দিনটির অপেক্ষায় আমি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। রুদ্র বুড়ো আঙুল উঁচিয়ে বেস্ট অফ লাক জানালো। ধীরে ধীরে বিমান উড্ডয়নের ঘোষণা বেজে উঠল। কিছুক্ষণ গড়াতেই রানওয়েতে দৌড়ালো বিমান। তীব্র ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতেই চুপ কথা ভয়ে চোখ মুখ খিচে রুদ্রের হাত খামচে ধরল। চুপ কথার নখের আঘাতে রুদ্রের হাতের ওপরের পিঠ ছিলে গেল, কিন্তু নির্বিকার রইল রুদ্র। প্লেন স্মুথলি রান হতেই রুদ্রের হাত ছেড়ে দিল সে। রুদ্র আলগোছে মুঠ পাকিয়ে নিজের হাত সরিয়ে জ্যাকেট দিয়ে ঢেকে নিল। কিছু সময় গড়াতেই ঘুমের ঘোরে তলিয়ে গেল চুপকথা। চুপকথার মায়াবী মুখের পানে তাকিয়ে রুদ্রের ঘুম, চিন্তা, ভাবনা সব কিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি নাম, মিস চুপ কথা।